বর্ষাকাল, বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। দোতলার ব্যালকনিতে বসে ঝালমুড়ি খাচ্ছিলাম। হঠাৎ রাস্তার দিকে চোখ যেতেই আটকে উঠলাম। আমার প্রাণের চেয়েও প্রিয় পোষা বিড়াল পিঙ্কি পাশের বাসার সিজন ভাইয়ের হুলো বিড়ালটার সাথে ওদের বাসায় চলে যাচ্ছে। আমি একটা চিৎকার দিয়ে এক দৌড় দিলাম। তৌসির হাতে মুড়ি থালা ছিল। আমার চিৎকার শুনে ভীতু মেয়েটা থালা উল্টে ফেলেছে। আমি কোনো দিকে না তাকিয়ে বৃষ্টির মধ্যেই বাসা থেকে বেরিয়ে আসলাম। রাস্তায় একটা আধ ভাঙা ইট ছিল, সেটা তুলে নিয়ে রাস্তা পার হয়ে সিজন ভাইয়াদের বাসার সামনে আসলাম। আজকে আমি এই ইটটা দিয়েই ওই লুচ্চা টমের মাথা ফাটিয়ে ছাড়ব। কিন্তু হুলো বিড়ালটা আমার পিঙ্কিকে নিয়ে ততক্ষণে দেয়াল টপকে সিজন ভাইদের বাসার বাউন্ডারির ভেতরে চলে গিয়েছে। আমি আধ ভাঙা ইটটা বন্ধ দরজা ছুঁড়ে মেরে চেঁচিয়ে বললাম, ওই টমি, তোর সাহস কী করে হয় আমার পিঙ্কিকে তুলে নিয়ে আসার? খুন করে ফেলবো তোকে, বের হ শয়তান। পিঙ্কি, চলে আয় বনু। টমি ভালো ছেলে নয়, 1 নম্বরের লুচ্চা। ওর বউ বাচ্চার অভাব নেই। আমি তোকে ভালো ছেলে থেকে বিয়ে দেবো, সে তোকে প্রতিদিন চকলেট খাওয়াবে। চলে আয় সোনা। এর মধ্যে আমি বৃষ্টিতে ভিজে চপচপ হয়ে গেছি। রাস্তা দিয়ে 2-1টা গাড়ি যাচ্ছে। একটা কালো গাড়ি আমার গায়ে কাদা ছিটিয়ে চলে গেল। রাগটা ঠিক কার উপর ছাড়বো বুঝতে পারলাম না। আমি একবার সিজন ভাইয়ের ব্যালকনির দিকে তাকিয়ে চিল্লিয়ে বললাম, সিজন ভাইয়া, তোমার টমিকে বলো আমার পিঙ্কিকে যেন এক্ষুনি বাইরে নিয়ে আসে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি 10 পর্যন্ত গুনবো। এর মধ্যে যদি পিঙ্কিকে আমার কাছে না পাই, আমি সবাইকে বলে দেবো তোমার টমি সেদিন টিনাপুর বিড়ালটাকে প্রেগনেন্ট করেছে। আমার কাছে কিন্তু সব প্রমাণ আছে, তুমি বা টমি অস্বীকার করতে পারবে না। আমি কিন্তু ওগুলো টিনাপুকে দেখাবো। আর আমি সবাইকে এটাও বলে দেব তুমি আমাকে বিয়ে করতে চেয়েছো। আমি তোমাকে বিয়ে করতে চাইনি, তাই তুমি টমিকে শিখিয়ে দিয়েছো টমি যেন আমার পিঙ্কিকে প্রেমের ফাঁদে ফেলে। কী ভেবেছো তুমি আমি কিছু জানি না? আমার পিঙ্কিকে কেটে টুকরো টুকরো করে বুড়ি গঙ্গায় ফেলে দিয়ে আসবো, তাও তোমার ওই লুচ্চা টমির সাথে বিয়ে দিব না। শোনো, আমি গুনতে শুরু করলাম। 1, 2, 10-এর জায়গায় 15 পর্যন্ত গুনেও সিজন ভাইয়ের কোনো রেসপন্স না পেয়ে আমি দরজার কাছে গিয়ে জোরে জোরে 2টো লাথি দিয়ে বললাম, ওই দারোয়ান বুড়ো, দরজা খোল। শালা বুড়ো, তোকে বলেছিলাম আমি আসলে সঙ্গে সঙ্গে দরজা খুলবি, কিন্তু তুই নিজের কথা রাখিসনি, সো আমিও কথা রাখবো না। আমি সিজন ভাইয়ের আম্মুকে বলে দেবো তুই বাগানের পেয়ারা। কেউ পেছন থেকে আমার কান টেনে ধরায় আমি আর কথা শেষ করতে পারলাম না। আমার ঘাড় কে টানছে? এত বড় সাহস কার আছে? আমি রেগে পেছনে তাকাতেই অবাক হয়ে গেলাম। আমি কাকে দেখছি? আমার একমাত্র ফুপির একমাত্র ছেলে শ্রাবণ আমার কান ধরে চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছে আমার দিকে। আমি কি ভুল দেখছি? এটা নিশ্চয়ই অন্য লোক। বৃষ্টির জন্য হয়তো আমার চোখ ঘোলা হয়ে গেছে, তাই অন্য কাউকে না দেখে আমি শ্রাবণকে দেখছি। তাছাড়াও একই রকম দেখতে মানুষ পৃথিবীতে আছে শুনেছি। আমি 2 হাতে চোখ কষলে আবার তাকালাম। আরে, এটা তো শ্রাবণী। কোনো ভুল হচ্ছে না তো আমার? ফোনে শ্রাবণকে যেরকম দেখায় এই লোকটাকেও তো সেরকমই সুন্দর দেখাচ্ছে, তবে ফোনেও নাকি এত লম্বা আর এত ফর্সা দেখায় না। সামনাসামনি দেখে মনে হচ্ছে এইটা একটা তাল গাছ। কাল ভিডিও কলে শ্রাবণ যখন ফুপ্পির সাথে কথা বলছিলেন তখন তো ওনার চুল আর একটু বড় দেখেছিলাম। কপালের চুলগুলো চোখের উপরে পড়েছিল, কিন্তু এই লোকটার কপালের চুলগুলো গুছিয়ে রাখা আছে, একটা চুলও চোখের উপরে পড়েনি। আমি ভ্রু কুচকে এক ঝটকায় কান থেকে লোকটার হাত সরিয়ে দিয়ে বললাম, এই লোক, কে আপনি? হ্যাঁ, শ্রাবণ ভাইয়ের মতো দেখাচ্ছে কেন তোমাকে? কোথা থেকে এসেছো তুমি? আর কোন সাহসে তুমি আমার কান ধরেছ? তুমি জানো আমি ইচ্ছে করলে এখনই তোমার হাত ভেঙে গুঁড়ো করে দিতাম। তোমার ভাগ্য ভালো আমার সেরকম ইচ্ছে জাগেনি। 2 দিন আগে আমি কলেজের একটা ছেলের নাক ফাটিয়ে দিয়েছি। কেন জানো? কারণ ও আমার পিঙ্কির লেজ ধরে টান দিয়েছিল। আমার পিঙ্কির লেজ ধরে একজনের নাক ফাটিয়ে দিয়েছি। তাহলে তুমি ভাবতে পারছো আমার কান ধরায় তোমার কি হাল করব? একমাত্র শ্রাবণ ভাইয়া ছাড়া
আজ পর্যন্ত কেউ আমার কান ধরেনি। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। না না, তোমাকে এমনি এমনি ছেড়ে দিলে হবে না। তোমাকে তো। আমি কথা বলছিলাম আর লোকটা আমার দিকে তাকিয়ে শার্টের হাতা কুটাচ্ছিল। আমার কথা শেষ না হতেই লোকটা ঠাস করে আমাকে একটা চড় বসিয়ে দিল। ভেজা গালে চড় মারায় গালটা জ্বলছে খুব। আমাকে চড় মারলো, তাও রাস্তায়। আশেপাশে কেউ নেই, কিন্তু সিজন ভাইদের বাসার ব্যালকনিতে সিজন ভাইকে দেখলাম হা করে তাকিয়েছে আমাদের দিকে। সিজন ভাইয়ের কাছে আমি বাঘিনী নামেই পরিচিত। সিজন ভাইয়ের সামনে চড় খাওয়া আমার প্রেস্টিজ পাঞ্চার হয়ে গেল। লজ্জায় আর রাগে আমিও লোকটাকে খামচিয়ে দেওয়ার জন্য হাত তুলতেই লোকটা আমার 2 হাত শক্ত করে চেপে ধরে বলল, হাউ ডেয়ার ইউ, আমাকে মারতে চাস? চল বাসায়। আম্মুকে বলে আজকে তোকে বাসা থেকে পার্মানেন্টলি বিদায় করব। লোকটা আমার কান ধরে হাঁটা দিল। কথায় আছে না, কান টানলে মাথা আসে। কিন্তু লোকটা আমার কান টানে শুধু মাথা নয়, আমার পুরো শরীরটাই চলে যাচ্ছে ওনার সাথে। আমি পুরোপুরি কাবু হয়ে গিয়েছি। কান টানলে যে এত ব্যথা লাগে আমি ভুলে গিয়েছিলাম। আসলে শ্রাবণ বিদেশে চলে যাওয়ার পর থেকে তো আর কোনোদিনও কানমলা খেতে হয়নি। তা প্রায় 8 বছর হয়ে গেল, তাই কানমলা কি জিনিস মনে ছিল না। আজকে ফরফর করে সব মনে পড়েছে। ওই লোক শ্রাবণ ছাড়া আর কেউ নয়। আমি কানের ব্যথায় কান্না করতে করতে ফুপি বলে চিৎকার করতে লাগলাম। বাসায় ঢুকে শ্রাবণ আমাকে ধাক্কা মেরে ড্রয়িং রুমের মেঝেতে ফেলে দিলেন। তৌসি শাকচুনিটা আমাকে ধরলেও না, ভাইয়া বলে চিৎকার দিয়ে বাসা মাথায় তুলে শ্রাবণকে জড়িয়ে ধরল। তৌসির চিৎকারে ফুপি ফুপা দাদু সবাই ধর্মর করে ঘর থেকে বেরিয়ে এসে শ্রাবণকে ঘিরে ধরল। উনি ভিজে গেলেন কি করে, আর ওনার তো রাতে আসার কথা ছিল, তাহলে আগেই চলে আসলেন কেন? এসব প্রশ্ন করতে করতেই সবাই ব্যস্ত। আমি যে একটা বাচ্চা মেঝেতে পড়ে আছি সেটা বাসার কাজের লোকেরও চোখে পড়ছে না। কুলসুম মালটাও শ্রাবণের দিকে হা করে তাকিয়ে আছে। মনে হচ্ছে শ্রাবণকে দেখে আবার নতুন করে ক্রাশ খেয়েছে। আমার আর কুলসুমের 1 নম্বর ক্রাশ হলো শ্রাবণ। আমি কুলসুমকে 1 বছর আগে বলে দিয়েছি, তুই বাড়ির কাজের লোক, সো কাজের লোক হয়ে থাকবি, বামুন হয়ে চাঁদে হাত দিতে যাবি না। শ্রাবণ শুধু আমার ক্রাশ। সব কিছু ঠিক থাকলে বড় হয়ে শ্রাবণকে আমিই বিয়ে করব, তুই নয়, সো দূরে থাকবি তুই। তারপর থেকে কুলসুম দৌড়ে আছে, কিন্তু আজকে আবার ওই সেমরি শ্রাবণের দিকে হাঁ করে তাকিয়ে আছে, যেমন করে দেয়ালে টানানো শ্রাবণের ওই বড় ছবিটার দিকে তাকিয়ে থাকে। বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগেছে শ্রাবণের। হাঁচি পড়া শুরু হতেই উনি ফ্রেশ হতে ওনার রুমে চলে গেলেন। আমিও থমথমে মুখ করে মেঝে থেকে উঠলাম। পড়ে যাওয়ার সময় সেন্টার টেবিলের কোণা লেগে বাম হাতের কোণে একটুখানি ছিলে গেছে। হাতের দিকে একবার তাকিয়েই রাগি চোখে শ্রাবণের যাওয়ার দিকে তাকালাম। বজ্জার ছেলেটা আসতে না আসতেই আমাকে কতগুলো মারলো। ছোটবেলায় ওনার মারের দৌড়তাপে আমি ঘর থেকে বের হতে পারতাম না। আমার আম্মু মারা যাওয়ার পর থেকে ফুপ্পি আমাকে এখানে নিয়ে এসে নিজের কাছে রেখেছে। শ্রাবণ কখনই চাইনি আমি এখানে থাকি। ওনার আর তৌসির ধারণা ফুপ্পি আমাকে ওদের চেয়ে বেশি ভালোবাসে। এসব নিয়ে তৌসি খুব একটা হিংসে না করলেও শ্রাবণ করেন। ফুপ্পি আমাকে একটু আদর করার জন্যই পছন্দ করেন না উনি আমাকে। তাছাড়াও আমার ভাইয়া ছোটবেলায় মজা করে তৌসিকে বিয়ে করার কথা বলেছিল। শ্রাবণ রেগে আমার ভাইয়ার সাথে মারামারি করেছিলেন। তারপর থেকে ভাইয়ার সাথে ওনার সাপে নেউলে সম্পর্ক। আম্মু মারা যাওয়ার পর বাবা আবার বিয়ে করে। সৎমা ভাইয়াকে আর আমাকে সহ্য করতে পারে না, তাই ফুপ্পি আমাকে আর ভাইয়াকে এখানে নিয়ে আসে। কিন্তু শ্রাবণীর সাথে ঝামেলা হওয়ার পর থেকে ভাইয়া হোস্টেলে থেকে পড়াশোনা করে। পড়াশোনা শেষ আর কি, এখন চাকরির জন্য চেষ্টা করছে। চাকরি হলেই আমাকে এখান থেকে নিয়ে যাবে। আমার আম্মু একজন আর্মি অফিসার ছিল। আম্মুর জমানো টাকাগুলো বাবার সব আমাদের 2 ভাই বোনকে দিয়ে দিয়েছে। তাছাড়া আমি আর ভাইয়া এখনও প্রতি মাসে সরকার থেকে টাকা পাই, তাই বাবা বা ফুপির থেকে টাকা নিতে হয় না আমাদের। আমার বাবাও সেনাবাহিনীর মেজর ছিল, 3 মাস আগে রিটায়ার করেছে। বাবার অন্য পক্ষের 1 ছেলে আর 1 মেয়ে আছে। ওরা 2 জন যমজ আর আমার 2 বছরের ছোট। ওদের সাথে আমাদের সম্পর্ক ভালো না। যাই হোক, তালহা ভাইয়া হোস্টেলে চলে যাওয়ার পর থেকে শ্রাবণ আমার উপরেই সব রাগ ঢালেন। ছোটবেলায় উনি আমাকে একা পেলেই মেরে ভূত বানাতেন। আমার এখনও মনে আছে,
ওনার ক্রিকেট খেলার ব্যাট বলে হাত দিয়েছিলাম বলে উনি স্ট্যাম্প দিয়ে মেরেছিলেন আমাকে। উফ, সে কি মায়ের! এখনো মনে হলে মারের জায়গাগুলো কেমন যেন শিরশির করে। তারপর একদিন ওনার খাতায় আঁকিবুকি করেছিলাম, সেজন্য রেগে আমার হাতে কলমের নিব ফুটিয়ে দিয়েছিলেন। এক কথায় প্রত্যেক দিন উঠতে বসতে মারতেন আমাকে। একদিন বিকেলে উনি ঘুমোচ্ছিলেন, আমি না বুঝে ওনার ছোট একটা কাগজ কাটা কাঁচি দিয়ে ওনার একটু চুল কেটেছিলাম বলে উনি আমার সব চুল কেটে দিয়েছিলেন, আর কাঁচি দিয়ে ফোঁস মেরে আমার মাথাও কেটে ফেলেছিলেন। তারপরে তো ফুপ্পি রাগ করে ওনাকে বিদেশে পাঠিয়ে দিল। দেবে নাই বা কেন? আমি না হয় ছোট বলে একটু দুষ্টুমি করতাম, কিন্তু উনি তো বড় ছিলেন। অত বড় দামড়া ছেলের সাথে আমি তো কিছুতেই পারতাম না। একবার আমার দুধের দাঁত নড়েছিল, উনি এক থাপ্পড় দিয়ে আমার দাঁত তুলে দিয়েছিলেন। ভয় তো সেদিন আমি অঙ্কানি হয়ে গিয়েছিলাম। তখন ছোট ছিলাম তাই কিছু করতে পারিনি, কিন্তু এখন আমি আর অত ছোট নেই। শ্রাবণকে কোন বেলা কোন ডোজ দেব সব কিছু খাতায় লিখে রেখেছি, শুধুমাত্র সময়ের অপেক্ষা। প্রত্যেকটা মারের হিসেব সুদে আসলে বুঝিয়ে দেবো তোমাকে শ্রাবণ চান্দু। মনে মনে কথাটা ভেবেই আমি এক দৌড়ে ওপরে নিজের রুমে চলে আসলাম। ওয়াশরুমে ঢুকে ঝটপট শাওয়ার নিয়ে একটা লাল ফটো আর নীল প্যান্ট পরে রুম থেকে বেরিয়ে আসলাম। ভেজা চুল আমার অসহ্য লাগে। একে তো ভেজা, তার উপর মারাত্মক রকমের কোকড়া। কোকড়া হওয়ার চুলগুলো তাড়াতাড়ি শুকাতে চায় না। আগে আমার চুল সোজাই ছিল, কিন্তু পার্লারে গিয়ে এমন কোকড়া করে নিয়েছি যে আমি নিজেই বিরক্ত। চিরুনি করতেই ভয় লাগে। ভেজা চুলগুলো টাওয়াল দিয়ে মুছতে মুছতে সিঁড়ি দিয়ে নামছিলাম। কোথা থেকে একটা কুকুর এসে আমাকে দেখে ঘেউ ঘেউ করতে লাগলো। ড্রয়িং রুমের সবার দৃষ্টি এখন আমার উপর। আমি তো স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে একটু নড়লেই কুকুরটা এসে আমাকে কামড়ে দেবে। আমার থেকে 2 সিঁড়ি নিচেই বাদামি রঙের মোটা সোটা দেখতে একটা কুকুর ঘেউ ঘেউ করছে। ফুপি উদ্বিগ্ন হয়ে বললেন, শ্রাবণ, তোর কুকুরটাকে আগে সামলা বাবা। আমার তো ভীষণ ভয় লাগছে, না জানি কখন কাকে কামড়ে দেয়। আমি একটা ঢোক গিলে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালাম। শ্রাবণ ডোন্ট কেয়ার ভাব নিয়ে সিঁড়ি দিয়ে নামছেন। কালো টি শার্ট আর প্যান্ট পরায় ওনাকে আরও বেশি ফর্সা দেখাচ্ছে। এবার ওনার ভেজা চুলগুলো কপালে পড়ে আছে। ওনার সাথে চোখাচোখি হতেই আমি আবুল মার্কা একটা হাসি দিলাম। উনি আমার মাথায় একটা চাটি মেরে নিচে যেতে যেতে বললেন, জ্যাক, কাম উইথ মি। জ্যাক নামের কুকুরটা লেজ নাড়তে নাড়তে ওনার পেছন পেছন নিচে নেমে গেল। কুকুরটা চলে যাওয়ায় আমি বুকে হাত দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস নিলাম। তখনই মনে হলো শ্রাবণ আমাকে একটু আগে আবার মেরেছেন। আমি রেগে গিয়ে মাথা থেকে টাওয়ালটা খুলে ফেলে নিচে নামতে নামতে চেঁচিয়ে পড়লাম, ফুপ্পি! শ্রাবণ ভাই আসতে না আসতে আমাকে মারতে শুরু করেছে। আমার কান মুল দিয়েছে, চড় মেরেছে, ধাক্কা দিয়েছে আর মাথায় চাটি মেরেছে। আমি থাকবো না আর এখানে, চলে যাবো যেদিকে দু চোখ যায় আমার। ফুপ্পির চোখ গরম করে শ্রাবণের দিকে তাকাতেই শ্রাবণ ডোন্ট কেয়ার ভাব নিয়ে সোফায় বসলেন। গম্ভীর হয়ে বললেন, এই মেয়ে এখন আমাদের বাসায় কি করে আম্মু? তুমি আজই ওকে চলে যেতে বলো, না হলে আমি। ফুপ্পি ওনাকে পুরোটা বলতে না দিয়ে বলল, এসব কী ধরনের কথা শ্রাবণ? জয়কে কোথায় চলে যেতে বলবো? আর কি করেছে ও? ফুপা কুলসুমকে চা দিতে বলে ফুপিকে বললেন, এখন রাখো ওইসব কথা। আর শ্রাবণ, আজকের পর থেকে তুমি আর কখনো জুইমাকে এসব কথা বলবে না। শ্রাবণ ফুপার কথা শুনেও না শোনার মতো ভাব করলো। তৌসি শ্রাবণের পাশে বসে কৌতূহলী হয়ে বলল, ভাইয়া, আমার জন্য কি এনেছো? শ্রাবণ মুচকি হেসে বললেন, যা চেয়েছিস তাই। উনি হামিদ কাকাকে ওনার লাগেজগুলো সেন্টার টেবিলে রাখতে বললেন। হামিদ কাকা কাজে লেগে পড়ল। আমি একটা সিঙ্গেল সোফায় বসে টিভি অন করে কার্টুন নেটওয়ার্ক দিয়ে দিলাম। আর চোখে একবার শ্রাবণের দিকে তাকিয়ে দেখি উনি লাগেজ খুলে প্রায় 5 ফুট লম্বা একটা গোলাপি রঙের টেডি বিয়ার বের করে তৌসিকে দিলেন। টেডিটা তৌসির থেকে বড়। তৌসি সেটা কোলে নিয়ে সোফায় বসে পড়ল আর ওয়াও ওয়াও বলে চেঁচাতে লাগলো। তৌসির চেঁচামেচি শুনতে বিশ্রী লাগছে, তাই আমি পকেট থেকে ফোন বের করে কানে ইয়ারফোন গুঁজে ফুল ভলিউমে গান চালু করলাম। শ্রাবণ তৌসিকে আরেকটা বড় বক্স দিলেন। জানি না বক্সের মধ্যে কি আছে, জানার কোনো ইচ্ছেও নেই আমার। আমি তো এমনি দেখছি।
তারপর উনি সবাইকে একটা করে ছোট ছোট বক্স দিলেন। দাদু বক্স খুলে দেখে অনেক দামি একটা চশমা। বুড়োটা পুরনো চশমা খুলে নতুনটা পরে কি যেন বলছে। আমি ওদের কথা কিছুই শুনতে পাচ্ছি না। ফুপা একটা গোল্ডেন কালার কলম হাতে নিয়ে নাড়াচাড়া করছে। ফুপিও বক্স খুলে একটা স্টোন বসানো দামি পার্স বের করে দেখতে লাগলো। কুলসুম আর হামিদ আঙ্কেলও বক্স খুলে ওদের উপহার বের করলো। বাহ, সবার উপহারই সুন্দর হয়েছে। চয়েস আছে ওনার। এখন থেকে শপিংয়ে গেলে ওনাকে নিয়ে যেতে হবে। আমি তো কিছুই চুজ করতে পারি না। দোকানে নিজে চুজ করে কিছু কিনলে বাসায় আসার পর সেটা আর ভালো লাগে না। শ্রাবণীর চয়েসগুলো সব আমার ভালো লেগেছে, তাই এখন থেকে শ্রাবণকে নিয়ে শপিংয়ে যাব। মনে মনে কথাটা ভেবেই আমি টিভির দিকে তাকালাম। একটু পর তৌসি এসে আমার কান থেকে ইয়ারফোন খুলে বলল, কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? আমি ভ্রু কুচকে বললাম, কি হয়েছে? এত ডাকতে হবে কেন? আমি তো এখানেই আছি। তৌসি ওর হাত থেকে থাকা বড় বক্সটা আমার কোলের উপর দিয়ে মুচকি হেসে বলল, নিয়ে ধর, এটা তোর, ভাইয়া এনেছে। আমি শ্রাবণের দিকে তাকালাম। উনি জ্যাকের মাথায় হাত বোলাচ্ছেন আর রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছেন। আমি বক্সটা সোফায় রেখে উঠে দাঁড়িয়ে তৌসিকে কড়া গলায় বললাম, লাগবে না আমার। তোর কোনো জিনিসের ভাগ আজ পর্যন্ত আমি নিইনি আর নেবও না। আমারও ভাই আছে, একবার ফোন করে বললে সব এনে দেবে। শুধু আম্মুটাই নেই। তুই এবার ভাবিস না তোর আম্মুর ভালোবাসায় ভাগ বসাই আমি। আমার কারো ভালোবাসার প্রয়োজন হয় না। আমার কড়া কথা শুনে তৌসি ঠোঁট ফুলিয়ে কান্না করবে এমন ভাব করতেই আমি বিরক্ত হয়ে চলে আসতে লাগলাম। মেয়েটা বড্ড ন্যাকা, একটু কিছু বললে কান্না করে। চলে আসছিলাম, কিন্তু পেছন থেকে শ্রাবণ বললেন, তুই ভাবিস না আমি তোর মতো ডাফারের জন্য কিছু এনেছি। তৌশিক গুড হার্টেড, তাই দয়া করে ওগুলো তোকে দিয়েছে। আর তোর বাই কী করে রে? তুই ফোন করলে কি এনে দেবে শুনি? আজ পর্যন্ত কিছু দিয়েছে নাকি সে দেখা করেছে তোর সাথে? আদৌ বেঁচে আছে তো? ফুপি ওনাকে ধমক দিয়ে বলল, শ্রাবণ চুপ কর বলছি। আমি হনহন করে হেঁটে ওনার সামনে এসে কড়া গলায় বললাম, বেঁচে আছে আর ভালো আছে। ভাইয়ের কাজ আছে, তোমার মতো বেকার নয়। শ্রাবণ ফট করে উঠে দাঁড়িয়ে আমার গলা চেপে ধরে বললেন, তুমি বলবি না, আপনি বলবি আমাকে। আমি দুই হাতে ওনার হাত চেপে ধরে বললাম, কেন? হ্যাঁ, কোন দেশের প্রেসিডেন্ট তুমি যে তোমাকে আপনি বলতে হবে? শ্রাবণ রেগে গিয়ে আরও জোরে চেপে ধরলেন আমার গলা। চোখ মুখ শক্ত করে বললেন, আমাদের বাড়িতে থাকলে আমি যা বলবো তাই করতে হবে তোকে। আর কাকে বেকার বলছিস তুই? আমি এখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, 2 দিন পরে ডিবিডিসিতে জয়েন করব। আর তোর ভাই কি জব করে? টিউশনে, রাইট? আচ্ছা, কয় টাকা মাইনে পাই বলতো? আমি ওনার হাতে খামচি দিচ্ছি, তাও উনি আমার গলা ছাড়ছেন না। উনি এত জোরে ধরেছেন যে আমি শ্বাস নিতে পারছি না। ফুপ্পি আর তৌসি এসে আমাকে ওনার কাছ থেকে ছাড়িয়ে নিলেন। ছাড়া পেয়ে আমি খুব খুব করে কাশতে লাগলাম।